রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মসজিদুল আকসায় নামাজ আদায়ের প্রত্যয় সাইয়েদ হাসান নাসরুল্লাহর তার সুস্বাস্থ্য দেখে ইসরায়েল হতাশ বলে গণমাধ্যমের মন্তব্য। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে 7 প্রার্থীর দ্বিতীয় টিভি বিতর্ক অনুষ্ঠিত। দেশের অর্থনৈতিক সমস্যার সমাধানকে প্রাধান্য দেওয়ার আশ্বাস সব প্রার্থীর। ভারতের পূর্ব লাদাখ সীমান্তে চীনা বিমান বাহিনীর 24 যুদ্ধ বিমানের নিয়মিত টহল উস্কানিমূলক বলে আখ্যায়িত করল ভারতীয় বিমান বাহিনী। এবং ইসলামী বিদ্বেষ থেকেই কানাডায় এক মুসলিম পরিবারের 4 সদস্যকে নির্মমভাবে হত্যা স্বীকারোক্তি দিলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। জেরুজালেম আল কুদসে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদে নামাজ আদায় করার আশা প্রকাশ করেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ। তিনি লেবাননের আল মানের টেলিভিশন প্রতিষ্ঠার 30তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে এক বক্তব্যে এ আশা প্রকাশ করেন। তিনি বলেন, কুদস ও মসজিদুল আকসা গোটা মুসলিম উম্মার সম্পদ এবং বিশ্ব মুসলিম একদিন নির্ভয়ে একসঙ্গে এই মসজিদে নামাজ আদায় করতে পারবে বলে তিনি দৃঢ় বিশ্বাস পোষণ করেন। সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেন, সকল মুসলিম দেশের উচিত এই মসজিদকে ইহুদিবাদীদের দখলদারিত্ব থেকে মুক্ত করার সংগ্রামে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। এদিকে সাইয়েদ হাসান নাসরুল্লাহর গতকালের ভাষণের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক প্রতিষ্ঠানগুলোর সব আশা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আরবি ভাষার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রাই আল ইউমের আজকের সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে। এতে বলা হয়েছে, ভাষণের সময় তিনি হাসি খুশি ও ফুরফুরে মেজাজে ছিলেন। তিনি যে পুরোপুরি সুস্থ সে বিষয়টি এ সময় স্পষ্ট ছিল। পত্রিকাটি আরও লিখেছে, এর আগে 2টি ভাষণের সময় সাইয়েদ হাসান নাসরুল্লাহ মৌসুমি অ্যালার্জিতে ভুগছিলেন। এ কারণে তাকে ভাষণের সময় কাশি দিতে দেখা যায়। 25 মের ভাষণে তিনি খুব বেশি কাশি দিচ্ছিলেন। অ্যালার্জি সমস্যার পরও দিবসটির ব্যাপক গুরুত্বের কারণে সেদিন তিনি ভাষণ দেন। এর আগের 2টি ভাষণের পর ইসরায়েল এ বলে প্রচার চালিয়েছিল যে হিজবুল্লাহ মহাসচিব রোগাক্রান্ত। তারা হাসান নাসরুল্লাহর সম্ভাব্য স্থলাভিষিক্তের নাম নিয়েও আলোচনা শুরু করেছিল। ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানি বলেছেন, তার দেশের পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রির সক্ষমতা বেড়ে দ্বিগুণ হয়েছে। তিনি আজ মন্ত্রিসভার বৈঠকে একথা বলেন। রুহানি আরও বলেন, ইরান এখন পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানি করে বছরে $2,200 কোটি উপার্জন করতে পারবে। তিনি বলেন, পেট্রোল উৎপাদন দৈনিক 5 কোটি 60 লাখ টিলার থেকে বেড়ে 10 কোটি 70 লাখ লিটারে পৌঁছেছে। এর আগে প্রেসিডেন্ট রুহানি বলেছেন, তিনি দায়িত্ব গ্রহণের পর গত 8 বছরে তেল বহির্ভূত পণ্য রপ্তানি $13,000 কোটি পৌঁছেছে, যা সাবেক প্রেসিডেন্টের 8 বছরের তুলনায় 59% বেশি। ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেন, গত 2-3 মাস ধরে 2টি বিষয়ের উপর বেশি জোর দেওয়া হয়েছে। একটি হল করোনা ভাইরাস মোকাবেলা আর অন্যটি হল নিষেধাজ্ঞা প্রত্যাহার। 2টি ক্ষেত্রেই সাফল্য আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, দেশে জনগণের মধ্যে যে শ্রেণী বৈষম্য তৈরি হয়েছে তার মূলে রয়েছে
অর্থনৈতিক দিক দিয়ে প্রশাসনের ভুল সিদ্ধান্ত গ্রহণ। তিনি মঙ্গলবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বিতর্ক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। এটি ছিল 7 প্রেসিডেন্ট প্রার্থীর দ্বিতীয় টেলিভিশন বিতর্ক। অপর প্রার্থী আব্দুল নাসের হেম্মাতি দেশে সবাইকে টিকার আওতায় আনার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আশাব্যঞ্জক করার আশ্বাস দিয়েছেন। বিতর্কে কাজী জাদে হাশেমি বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুব সমাজকে দেশ গঠনের কাজে বেশি বেশি ব্যবহার করবেন। অপর প্রার্থী মোহসেন রেজাই বলেন, দেশের বেশিরভাগ সমস্যার মূলে রয়েছে অর্থনৈতিক সংকট এবং তার কাছে এই সংকট সমাধানের উপযুক্ত পন্থা রয়েছে। দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলে জনগণের অর্থনৈতিক সমস্যার সমাধান করে দেশ থেকে হতদরিদ্র নামক শব্দটি উঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অপর প্রার্থী আলী রেজা জাকানি। অপর প্রার্থী সাইয়েদ জালিলি বলেছেন, জনগণের সঙ্গে দেশের নীতি নির্ধারকদের আচরণে পরিবর্তন আনতে হবে। সর্বশেষ প্রার্থী মোহসেন মীর আলীজাদে এমন কর্মপরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতি দেন যার ফলে শত্রু দেশের অবরোধের তেমন কোনো প্রভাব দেশে পড়বে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে একদিনে করোনা শনাক্ত রোগীর সংখ্যা আবারও 2500 ছাড়িয়েছে। এদিকে দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশে একদিনে করোনা শনাক্ত রোগীর সংখ্যা আবারও 2500 ছাড়িয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও 36 জনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় সারা দেশে নতুন শনাক্ত হয়েছেন 2537 জন। সরকারি হিসাবে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 12,949 জনে, আর এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 8,17,819 জন। দেশে 510টি পরীক্ষাগারে গত 24 ঘন্টায় 20,604টি নমুনা সংগ্রহ এবং 20,584টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার 12.33%। ওদিকে দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যক্তি পর্যায়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা বাস্তবায়নে শিথিলতার পরিচয় দিলে পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার দুপুরে করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম একথা বলেন। তিনি জানান, জুনের 8 তারিখ থেকে করোনা সংক্রমণ বাড়ছে। জয়পুরহাটে শতকরা হিসেবে শনাক্তের হার এখন 25% বেশি, চাঁপাইনবাবগঞ্জে 29% বেশি, রাজশাহীতে 23% বেশি। এসব জায়গায় লকডাউন বা বিধিনিষেধ আরোপ করায় স্থিতি অবস্থা বিরাজ করছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, দেশে করোনা আর আওয়ামী লীগ সরকার এই দুই দানব সবকিছু তছনছ করে দিচ্ছে। এ কারণে রাজনীতিতে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। এটাকে জয় করতে হবে। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, যুদ্ধ করতেই হবে। আওয়ামী লীগ এমনি এমনি ক্ষমতা ছেড়ে দেবে না। বিএনপি মহাসচিব আরও বলেন, নির্বাচন করে কখনো আওয়ামী লীগ জিততে পারবে না জেনেই স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় টিকে আছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমতে থাকলে তার রাজনৈতিক জীবন শেষ করে দিতে আরএসএসের সময় লাগবে না বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সিনিয়র নেতা অনন্ত গ্যাডগিল। প্রধান বিরোধী দল কংগ্রেসের জাতীয় মুখপাত্র অনন্ত গ্যাডগিল এ প্রসঙ্গে উদাহরণ হিসেবে বিজেপির একসময়ের প্রতাপশালী নেতা লালকৃষ্ণ আদবানির রাজনৈতিক অবস্থান প্রসঙ্গও উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি করোনা ভাইরাসের টিকাকরণের শ্লথ গতি নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। উগ্র হিন্দুত্ববাদী সংস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের রাজনৈতিক সংগঠন হল বিজেপি। ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই আরএসএসের লক্ষ্য। এদিকে গত কয়েকদিন ধরে ভারতের পূর্ব লাদাখ সীমান্তে চীনা বিমান বাহিনীর ২৪টি যুদ্ধ বিমান নিয়মিত যে টহল দিচ্ছে তাকে উস্কানিমূলক বলে আখ্যায়িত করেছে ভারতীয় বিমান বাহিনী। ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে পাল্টা তৎপরতা শুরু হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারত চীন সংঘাতের আবহে পূর্ব লাদাখের উল্টো দিকে থাকা তিব্বত সংলগ্ন বিমান ঘাঁটি থেকে চীনা বিমান বাহিনীর ২৪টি ফাইটার জেট নিয়ম করে টহল দেয়া শুরু করেছে। ভারতীয় বিমান বাহিনীর মতে ওই অভিযান সম্পূর্ণ প্ররোচনামূলক, সেজন্য পাল্টা তৎপরতা শুরু করেছে ভারতও। আজ বুধবার গণমাধ্যমে প্রকাশ, চীনের জে-11 সিরিজের ফাইটার জেটের সঙ্গে যুক্ত হয়েছে জে-16। এই দুই সিরিজের যুদ্ধবিমান যৌথভাবে উড়ান শুরু করেছে নিয়ম করে। ভুটান, গারিগুনসা ও কাশগড় ইত্যাদি বিমান ঘাঁটি থেকে চীনা যুদ্ধবিমান আকাশে উঠছে। এভাবে আকাশপথে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার উপরে সক্রিয়তা শুরু করেছে চীন। অন্যদিকে ভারতও চুপ করে বসে নেই। পাল্টা মিগ-29 এবং সুখোই তো বটেই, মাঝে মধ্যে রাফায়েল যুদ্ধবিমানও উঠছে আকাশে। ভারতের এই পদক্ষেপ চীনকে কিছুটা হলেও সতর্ক থাকতে বাধ্য করছে বলে মনে করা হচ্ছে। ভারত ও চীনের সেনাবাহিনীর দীর্ঘ 10 মাসের টানাপোড়েনের পরে যখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করা হয়েছিল, তখনই নয়া সংঘাতের আবহের সূত্রপাত নিয়ে জল্পনার সৃষ্টি হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কথায়, লাদাখের সীমান্তের ওপারে কমপক্ষে 22টি চীনা যুদ্ধবিমান মহড়া চালায়। এর মধ্যে বেশ কয়েকটি ছিল জে-11 যুদ্ধবিমান, যা আদতে সুখোই 27 বিমানের আদলে তৈরি। এছাড়া সামরিক মহড়ায় অংশ নেয় লাল ফৌজের জে-16 যুদ্ধ বিমানও। চীনা লাল ফৌজের এই আগ্রাসী কার্যকলাপের উপরে কড়া নজর রেখেছে ভারতীয় সেনাবাহিনী। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইসলাম বিদ্বেষ থেকে কানাডায় এক মুসলিম পরিবারের 4 সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছেন সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার কানাডার হাউস অব কমন্সে বক্তৃতাকালে তিনি বলেন, এ হত্যাকাণ্ড কোনো দুর্ঘটনা নয়, এটা একটা সন্ত্রাসী হামলা। ঘৃণা থেকে প্ররোচিত হয়ে এ হামলা চালানো হয়েছে। কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে গত রোববার এ হত্যাকাণ্ড ঘটে। নিহত 4 জনের মধ্যে 2 নারী ও 1 শিশু রয়েছে। পরিবারটি 9 বছর বয়সী এক শিশু এ হামলা থেকে বেঁচে গেছে। আহত অবস্থায় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। হামলায় অভিযুক্ত 20 বছর বয়সী কানাডিয়ান তরুণ নাথানিয়েল ভেল্টম্যানকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।